আজকে 6 এপ্রিল 2024। রোজকার এক্সপিরিয়েন্স যা যা হচ্ছে, যত সব বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে রোজকার জিন্দগিতে, যেগুলো সব বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে, যেটা খুব ফ্রাস্ট্রেটেড। আর কখন মনে হচ্ছে যে বেড়ায় এগুলো থেকে, খুব ফ্রাস্ট্রেটেড। বিএস যেটা পড়ছি এখানে, ওটা তো অনলাইন ফুল। তার সাথে সাথে সব সময় বাড়িতে থাকতে হচ্ছে, পিঠ সবসময় বসে থাকতে হচ্ছে। আর পিঠ পিঠ একদম মেরুদণ্ড ব্যাকা হয়ে গেছে, ব্যথা করছে সবসময় বাড়িতে বসে থাকলে। এত মাথা একদম, বুঝতে পারছি আমার এক্সপিরিয়েন্স দেখে কত বাজে সাফার করছে। লিটারেলি দেখাচ্ছে সবসময় এরকম করে বসে থাকতে হচ্ছে, আয়নাতে দেখতে পাচ্ছে। এই চেয়ারে ব্যাস, এই চেয়ারটাতে ঘর। খুব বাজে এক্সপিরিয়েন্স। বসে থেকে এত পিঠ ব্যথা। এমনিতে তো যখন বোর্ড আসছিল 7-8 থেকেই মা বাবা বলে দিয়েছে যে এখন তো মাধ্যমিক আসছে, সবাই বলছে হ্যাঁ তোর তো মাধ্যমিক আছে 1 বছর পরে। তারপর থেকে বাইরে বেরোনো যাবে না, এ করা যাবে না, সে করা যাবে না। আমি এমনি তো কমই খেলাধুলা করতাম আগে থেকে, ছোট থেকেও নিজের মর্জি। তো আমি মানে এই ক্রিকেট, ফুটবল এগুলো তুলনামূলকভাবে কমই খেলতাম আর কি। এমনি খেলে নিতাম, কিন্তু আমাকে বাড়িতে তোর বলে কি, আমার যেগুলো জিনিসপত্র ছিল বাড়িতে অলরেডি, যেমনি আমি ছোট থেকে ইলেকট্রনিক্স জিনিসপত্র সব গুটিয়ে মানে রাস্তায় দেখতে পেলে, বাড়ির চার্জার খারাপ হয়ে গেলে, যে কোনো কিছু ইলেকট্রনিক কম্পোনেন্ট, যে কিছু ওগুলো, ব্যাটারি, ক্যাপাসিটার, আমার একটা এত বড় ব্যাগই আছে যেখানে আমি সব জমা করে রেখেছি। ওগুলো সব 10 বছর ধরে জমা করা জিনিসপত্র। তো আমি ছোট থেকে ওগুলো নিয়ে খেলতাম, কিছু বানাচ্ছি, মানে আমাকে ইচ্ছা এরকম লাগতো আমি কিছু বানাচ্ছি, আমি বানাবো কিছু এরকম। তো আমি ছোট থেকে এরকম ওগুলোতে বেশি ভাল লাগতো অ্যাজ কম্পেয়ার টু ক্রিকেট খেলছি, ফুটবল খেলছি। ক্রিকেট খেলতে আমাকে অত ভাল লাগতো না, কারণ বলের ভয় লাগতো, চোখে লেগে যায়। একবার লেগেছিল আমার, তারপর থেকে টোটালি বন্ধ করে দিয়েছি। এই চোখে লেগেছিল, তাও আমার খুব জোরে লেগেছিল। তো 7-8 থেকেই প্রেসার চলে আসে যে বাড়ির বাইরে যাওয়া যাবে না, এ করা যাবে না, সে করা যাবে না। তারপর থেকে সব বন্ধ হয়ে গেছে। তখন থেকে বাড়িতেই বসে আছি। তাও তখন তো টিউশন যখন চলছিল, ঠিক আছে, কিন্তু 10 পর্যন্ত ঠিক আছে। 10 পর্যন্ত টিউশন যেতাম, 5-6টা টিউশন ছিল, তো ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়েই যেত। কিন্তু লকডাউনের পর থেকে 11-12 এরকম হয়ে গেছে একদম লাইফস্টাইল। কোনো কলেজেও তো যাইনি ভর্তি হতে,
তো কোনো বাইরেও বেরোতে হয় না কোনো, আর বাইরে এখন কেউ খেলেও না, মানে অ্যাকচুয়ালি এরকম হয়েছে লাইফস্টাইল একদম। সবসময় বাড়িতেই বসে মোবাইল দেখো, নাহলে বসে থাকো, এটা করো। আর বাইরে বেরোতে পাঠালে কোনো সময় আমাকে শুধু বাজারে পাঠিয়ে দেয়, আমি যেটা খুব ভালো লাগে না, একদম বিরক্ত লাগে বাজার করতে। সব বার্গেনিং, এই 5 টাকা এটা দাও, তোর বলে গিয়ে 5 টাকা বেশি নিচ্ছে, 5 টাকা কম নিচ্ছে, বেশি দাম নিল, ঠগে নিল, এরকম করতে হয় আমাকে। কেনই বা করতে যাবো এগুলো ফালতু, 5 টাকা 10 টাকার জন্য খ্যাচখ্যাচ করতে যাবে মাথা। আর যেই ঠকে নিবে কোনো সময়, বাড়িতে এসে বকা খাওয়া। আর বাজার করতে একদম ভালো লাগে না। এরকম আমার ইচ্ছা আছে যে বাজার আমি কেন করতে যাবো, অলরেডি একটা ফার্ম থাকবে যেটাতে, যেখানে বিলিয়নিয়াররা আছে, ওরা কি বাজার করতে যায়? অ্যাকচুয়ালি ওরা তো করতে যায় না। ওরকম টাইপের আমার স্বপ্ন আছে যে আমি কেন করতে যাবো বাজার, সবাই আমাকে শুধু ধরে টরে বাজারই পাঠাই সবসময়। বাজার যা, কবে শিখবো না আর? তুই পারিস কিনা বাজার করতে? তোকে দিয়ে বাজার করাবো টাকা দিয়ে? বাজার করতে পাঠাই দিচ্ছিস বিলিয়নিয়াররা বাজার করতে যাবে? বাজার বাজার বাজার, কিছু বললেই যে আমার বাড়িতে বেশি বসে থাকা হচ্ছে আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে না, বাজার চলে যা, দোকানে চলে যায় আনতে। দোকানেটাও ঠিক আছে, দোকানে মুদির দোকানে গেলাম, কত হলো টাকা দিয়ে দিলাম, হিসাব শেষ। কিন্তু বাজার একদম সব থেকে আর ওর থেকে ওর শেষ হচ্ছে আমাকে হাটে পাঠাই। হাটে চাল বিক্রি করতে, কোন চাল? যেগুলো রেশনে পেয়েছে, রেশনের যেগুলো আমরা চাল পাই, ওগুলোকে রেশনের ওখানেই কিনে নেই। ওখানে দালাল থাকে, মানে বলে ওদেরকে যে তুই যদি রেশনের চালটা বাড়িতে নিয়ে না যেতে চাস, তাহলে তোর ওখানেই নিয়ে নেবে। দালাল যে বলছে নেওয়ার জন্য 22-23 টাকা এরকম করে চাই, যেই সময় যেরকম অ্যাভারেজ এরকমই রেট থাকে। এবার এখানে কি টুইস্ট হচ্ছে, আমরা আশাপুর থেকে, দ্যাট মিনস এখান থেকে 30 তো হবে না, 15-16, ওই মানে 15-16 কিলোমিটার হবে আরামসে। ওখান থেকে বস্তাই করে, এই যে হলুদ বস্তা হলো দেখা যাচ্ছে এখানে, তোর এই যে হলুদ বস্তা হলো, এই যে, ঠিক আছে, এগুলোতে করে আনা হয় চাল, গম, আটার প্যাকেট, যেগুলো আর কি রেশনে দেয়। ওগুলোকে আমরা ওখানে না বেচে 1-2 টাকা বেশি এখানে পাবো কিলোতে, ঠিক আছে। প্রায় 10-12 কেজি করে ধরো যদি চাল থাকে, তো মানে 2 টাকা বা 1 টাকা করে যদি এখানে বেশি হয়, তাহলে 20 টাকা 25 টাকা এরকম হচ্ছে। 20-25 টাকার জন্য আমরা বয়ে গাড়িতে করে এখানে চা চলে আনি, তারপর এখানে বেচি হাটে গিয়ে। মোস্ট অফ দ্য কেসেস আমি আগে যেতাম, এখন বাবা যায়, কারণ আমি গিয়ে বুঝে গেছি কি অসুবিধা। ওখানে তো আরো বুর্বক লোকগুলো থাকে, আর কি বাজে এনভায়রনমেন্ট ওখানে, একদম এত কাঁসায়, ধুলা উড়ে, আর লোকগুলো কোনো ইয়ে নাই, ছিকে দেয় উপরে, হাঁচি মেরে দেয়, তারপরে থুতু মুতু ফেলে দেয় না দেখে শুনে, সব আনহাইজেনিক সব লোক। আমার একদম বিরক্ত লাগে, বাপরে। আর খুব বাজে এক্সপিরিয়েন্স আছে, আমি ভিডিও করে রেখেছি ওটা। তো মানে খুব বাজে ব্যাপার। হাটে যাও, হাটে গিয়ে বুঝতে পারবে কত বাজে একদম।
বলে গিয়ে একবার হাটে গেছে, হাটে নিয়ে গেছে বেচতে, টানা হিচড়ে লাগিয়ে দিয়েছে আমাকে। একটা লোক যে ওখানে পাইকার বলে ওদেরকে, যারা আর কি নেয় চাল গম যে কিছু আছে। আমি বলছি দিব না, আমি ও বলছিল মনে হয় 23 টাকা, আমি বলছি 24-25 টাকা এরকম বলছে। মানে ঠগে নাই, খুব মানে কম দামে জিনিস কিনে নেবে, টাকা কম দিয়ে দেবে। তো আমি বলছি দিব না, ব্যাগ নিয়ে টানা হিজড়া করতে শুরু করে দিয়েছে। মাথা খারাপ হয়ে গেছে, মাথা কোন রকম করে চলে এসছি। সরছেই না, আরেকজন চলে এসছে। একজনকে তো বললাম যে নিব না, ওর সাথে আরেকজন চলে এসছে। কি দাম চাল? দেখি না কি দাম রবি? চালটা হ্যাঁ আর এটা 20 টাকা। না না, তো কম দাম। ছাড় না না না, অন্য জায়গায় দিচ্ছে বেশি করে, আমি দিব না। কি দাম দিল? এটা 24 করে বলছে, এটা বলছে 20 করে। ওখানেই দিব। 22 টাকা লাভ ওটা। না না না, আর 20 টাকা লাভ যা। ওদিকে দিচ্ছে, পূর্ব দিকের দিকে। গাড়ি মারবো ওখানে ছিল পূর্ব পশ্চিম। ওটা 22 করে দেবে, এটা হলো। না না, আমি ওদিকে দেবো, এদিকে কম দাম বলছে তোমরা। কাটা ওজন কত কি দাম দিল? কাটা ওজনই করেছি হাত কাটা ওজন কত? 4 কিলো। 4 কিলো, এটা 9 কিলো একদম। আচ্ছা ছাড় কি ছাড়। কি 20 এর 22। না কি দিল কত দিল? বাদ দাও, আমি ওদিকে দেবো না। 10 টাকা 35 35 দাম লাগবে। হয়ে যাবে। কি দাম লাগবে? 33 का। ये बात चाल कर। हां चार क्लास लिख चल। हम क्या ले दो चल के। हां हम ले ले। ले ले बाद में ले ले। काम फ्लाई क्या है? जज। শুরু হয়ে গেছে, চাল গম বেচতে চলে এসছি হাটে। এই যে সবাই হাট যাচ্ছে, এখানেই চাষাগিরি শুরু। এই যে এখানে একটা ব্যাগ আছে, এখানে গম আছে, পিছনে একটা বস্তা আছে। এই যে হাট, এদিকে হাট। হ্যাঁ, এদিকে হাটে চলে এসছি। बेल का जूस आपके दिमाग को ठंडा रखने में मदद करता है। एक চাষাগিরি হচ্ছে এখানে। বস্তা এদিকে, এখানে এখানে এন্টারপ্রেনারশিপ আর বিজনেস ক্লাস এনে শেখানো হচ্ছে, হাউ টু গ্রো এ বিজনেস। এই যে হাটে এখানে এন্টারপ্রেনারশিপ হচ্ছে। রেশনের চাল এনে এখানে বিক্রি করো, এন্টারপ্রেনারশিপ হয়ে গেল তো মেরা না ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি শুরু হয়ে যাবে। ওয়ার্ল্ড ওয়াইড এমএনসি গুলো আছে না, ওগুলো তৈরি হবে এমনি চাল বেচলে। রেশনের চাল হাটে এসে বেচো, এমএনসি তৈরি হবে। এই যে টপলাতে করে আনো, এগুলোতে আনো আর এগুলো বেচে দাও, তাহলে ওয়ার্ল্ড যেগুলো কোম্পানি আছে ওয়ার্ল্ড ওয়াইড ওগুলো তৈরি হবে। গুগল তৈরি হবে এখান থেকে। আজ 24 মে 2023 বুধবার। আজকে হাটে এসছি চাল বিক্রি করতে। আর এখানে গম, আর এখানে চালের বস্তা এটা, আর এখানে গম আছে। আজকে কি হয়েছে, সকালে দুধ গরম করতে গিয়ে চোখের ভুরু পুড়ে গেছে। যেহেতু গ্যাসটা নিচে থাকে, নিচের যে আউলটা মানে যে ভাবটা, গরম আগুনের ভাব, ওটা ভুরুতে লেগেছে আর ওখানকার ভুরুটা পুড়ে গেছে, চোখের পাতার ভুরুগুলো। মোট কথা, যেটা জিনিস ভালো লাগে না ওগুলো কেন সহ্য করবো? হ্যাঁ, কত করে বলছো তুমি? 22 টাকা 23 টাকা। 24-25 করে দিচ্ছে ওদিকে। 24-25 2 টাকা। যে তোমার কাছে ওখান থেকে দিচ্ছে 22 টাকা, তুমি বলছো 23, ওদিকে তাহলে 24 হবে। ওই তো। হ্যাঁ, তো আমি আসছি, থামো, আমি বলে আসছি। আমি ওদিক থেকে আসছি একটু। তুমি এখানে থাকবা তো? হ্যাঁ, তো ঠিক আছে। রেশনে 24, গমও আছে। গম কত করে নিচ্ছে? গম 20 টাকা। গমটা দেখি কিরকম আছে দেখি।
ভাষাটা পরে বলবি। চালটা ওইটার দাম লাগাবো 18 টাকা। আর চালটা এরকম করে চাল আর গম কত করে চাল দিচ্ছে? 9 কিলো আছে। হ্যাঁ রেশনের চাল আছে। কি দাম বল? হ্যাঁ কত করে দিচ্ছে? আর গমটা কত? 18 টাকা। ঘন্টা অনেক রেখে দাম সরো দেখি কি দাম চাল? দেখি না কি দাম রে? চালটা হ্যাঁ আর এটা 20 টাকা। না না তো কম দাম আছে। ছাড় না 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 অন্য জায়গায় দিচ্ছে বেশি করে, আমি দিব না। কি দাম দিল? এটা 24 করে বলছে, এটা বলছে 20 করে। ওখানেই দিব। 22 টাকা লাভ ওটা। না 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 আর 20 টাকা লাভ যা। ওদিকে দিচ্ছে পূর্ব দিকের দিকে। দাড়ি মারবো ওখানে ছিল পূর্ব পশ্চিম। ওটা 22 করে দেবে এটা চলো। না না আমি ওদিকে দেবো, এদিকে কম দাম বলছে তোমরা। কাটা ওজন কই কি দাম দিবে? কাটা ওজনই করেছি। হাত কাটা ওজন কত 4 কিলো? 4 কিলো, এটা 9 কিলো একদম। আচ্ছা ছাড় কি কি 20 এর 22 না কি দিল কত দেবে? বাদ দাও, আমি ওদিকে দেবো না। 10 টাকা 35 টাকা দাম লাগাবে আমরা। কই যাবে? কি দাম লাগে? 33 का क्या बात चाल कर रहे हैं? चार चार ब्लैक क्लास लिखते हैं हम क्या लेते हो? चल के हट हम ले लो बाद में ले लो काम फ्लाइट क्या है जज या चल फिर करना दीवाना আমি অন্য জায়গায় দিয়ে দিচ্ছি, এগুলো দিব না, আমি দিব না। এই কাউকে चल जा चल 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 जा चल दीवान चल हम चल जा चल ना ছাড়ো না, ছাড়ো দিব না আমি গো। तो बाल हटिया में तेरे बाल हटिया में चल ठीक है इधर না দিব না আমি। 10 টাকা দে বেটা না না चल ना ना दिबे ना कला तारे घर के मैं उसा बांधे माथा में हচ্ছে তো মাথা খাওয়া আচ্ছা তো চালগুলো আর গমগুলো কম দামে দিয়ে দিতে বলছিল বিক্রি করে ওর কাছে। এদিকে বলছে বেশি দাম, ও বলছে তাও জোর করে টেনে নিচ্ছে ব্যাগটা। এলা মাল সব লোরম আছে। না না মাপলো, মানে দেখলো তো। কে দেখলো? এই যে পোকা লাগা এগুলো দেখলো পোকা লাগাই তো 20 টাকা ওই জন্য, নাহলে 22 টাকা নিত। না 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 ছাড় 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 না দিব না, অসম্ভব কথা বলিস না। কম দামে কেন দিব? না না দিব না, 4 কিলো আছে। কি বলছো? আমি দিব না, তুমি কম দাম বলছো কেন? তাহলে কি দাম দিবি? কি দাম দিবি তাহলে? এর 21 টাকা দাও। হ্যাঁ তাহলে বাদ দাও। আধার 19 টাকা করবে না না 21 টাকা হবে কি? শেষ কি আছে? শেষ কি আছে তোমার? শেষ কি দাম দিবি? 21 টাকাই দিব আমি। আর কম নাই? না না হ্যাঁ হবে 20 টাকা। না না 21 টাকা। আমি জানছি না দাম কত কি আছে। আটা আর চাল বেচতে চলে এসছি চাষাইরি করতে। কাজ করতে পারছেন না, এর জন্য আমাদের কাছে পাবেন रंग बिरंग की गंजी। आइए ना
তো এরকম খুব খারাপ বাজে অবস্থা আর এক্সপিরিয়েন্স। এখন তো আরো বাজে অবস্থা আছে। এরকম অবস্থা এখন। এটা হয়ে গেল হার্টের ব্যাপারে। আর এখনকার কেস তো বলেই দিলাম, যত বাজে লাইফস্টাইল হয়ে গিয়েছে, সবসময় বসে থাকতে হচ্ছে, পিঠ মেরুদণ্ড বেকার যাচ্ছে। 5 বছর ধরে যদি একজন থাকে শুধু 12 ঘন্টা ধরে বসে, তো কিরকম অবস্থা হবে ওর? পিঠ, ব্যাক পেন, মেরুদণ্ডটা পার্মানেন্টলি বেঁকা হয়ে যাবে। কত বাজে এনভায়রনমেন্ট, কত বাজে ব্যাপার। এটাতেই সাফার করতে হচ্ছে, কোনো উপায় নেই। কারণ কোথায় যাবার, কলেজ তো নাই, বাইরে কাজ করতে যেতে পারবো না, টাকা নেই, মজদুরি তো করতে পারবো না, এটা আমি ভালো করে জানি। কনসেপ্ট ক্লিয়ার আছে আমার। এই যত সব এই যে চুলের ব্যাপারেই বল বা চুলের ব্যাপারেই হোক, স্কিনের ব্যাপারেই হোক, কনসেপ্ট গুলো ক্লিয়ার আছে। গ্রুমিং বা আউটফিট হোক, গ্রুমিং এর জন্য পয়সা লাগবে, কনসেপ্ট ক্লিয়ার। সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, সবকিছু, শুধু পয়সা লাগবে। এই কনসেপ্ট আমার পুরো ক্লিয়ার আছে। আমি কতজন অনেকজনকে দেখেছি, সোশ্যাল মিডিয়াতেও দেখেছি। অ্যাকচুয়ালি গ্রুমিং হচ্ছে একটা হচ্ছে কুইক ফিক্স না, যে কিছু করে নিলাম না। এটা হচ্ছে গ্রুমিং এর টোটালটাই হচ্ছে লাইফস্টাইলের উপর ডিপেন্ড করবে। ভালো লাইফস্টাইল হলো, ভালো ব্যাকগ্রাউন্ড, ভালো জায়গায় থাকছে, ভালো খাচ্ছে, ভালো পড়ছে, সবকিছু যদি লাইফস্টাইলটা যদি আপগ্রেড লেভেলে, ভালো লেভেলে হয়, তাহলে গ্রুমিং এর অটোমেটিকলি হয়ে যাবে। মানে তখন বলতে গেলে অটোমেটিকলি আমাকেই সেই সব লাইফস্টাইলে গেলে, যে কেউ যদি ওই সব লাইফস্টাইলে যায়, ওই রকম ধরনের কাপড় পরে, ওই রকম ধরনের তোর বলে গিয়ে প্লেসে থাকে, অটোমেটিকলি ওই লেভেলে চলে যাবে। তখন ওকে মানে ওকে দেখে লাগবে ও হাই লেভেলে চলে গেছে। তো হচ্ছে গ্রুমিং হচ্ছে একটা লাইফস্টাইল। কনসেপ্ট তো ক্লিয়ার আছে আমার। গ্রুমিং নিডস মানি, এভরিথিং, ইভেন আমি গ্রুমিং এর কথা কি বলবো, আমার সার্ভাইভ করাই তোর বলে গিয়ে সাফার করছি, সার্ভাইভ করতেই ঠিক করে খেতে পারছি না। এই কি হাড় বেরিয়ে গেছে, সাফারিং ফ্রম অপুষ্টি, from poverty line, গ্রুমিং এর কি বেসিক নিডই পূরণ হচ্ছে না। আর আগের ফটো বা ভিডিও দেখাই, তখন আগে এরকম রোগা ছিলাম না। আনহেলদি লাইফস্টাইল দিয়ে
আনস্যাটিসফ্যাকশন খাওয়ার মিল, তারপর হচ্ছে পুষ্টিগত খাবার দাবার না খাওয়ার জন্য এগুলো হয়েছে। হাতেরও ভেন গুলো দেখা যাচ্ছে। এক মিনিট, আগে হাতের ভেন টেন কিছু দেখা যেত না, পুরো ইয়ে ছিল মানে। হাতের ভেন গুলো কোনো সময় দেখে লাগে ভাই এগুলো তো কাকু বয়স্ক হলে হয়, আমারই হয়ে গেছে এমনি। এখানে বুঝা যাচ্ছে না ঠিক, আগে এগুলো দেখা যেত না, একটা দেখা যাচ্ছে না একটা ছাপ 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 ছাপ, এগুলো ভেন। এই যে এগুলো দেখা যেত না আগে। গ্রামের বাড়ি গেছিলাম তখন বলছিল তো খুব পাতলা হয়ে গেছিস আর কালো হয়ে গেছিস, ঠিকই বলছিল। বাজারে পাঠিয়ে দিচ্ছে। রোজ রোজ কম পয়সার জন্য এত বাড়িতে সেকেন্ডে সেকেন্ডে ক্যাচ 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 হচ্ছে সবকিছু নিয়ে। প্রপার 3 বেলা ভালো খাবারও পাওয়া যাচ্ছে না এখন। আগে আমি এরকম ছিলাম না, এখন হাড্ডি বেরিয়ে গেছে, দেখা যাচ্ছে না হাড্ডি। প্রপার 3 বেলা যে মিল থাকবে, মিল মানে আমি আগে জানতাম না মিল মানে কি হয়, মানে 3 বেলা যে খাওয়ার পুষ্টিপূর্ণ, শুধু পেট ভরার জন্য না, এটা আগে থেকে বলছি। পেট তো এমনিতেও ভরে যাবে, গরিব যে রাস্তায় ভিক্ষারি আছে ওরও পেট ভরে আছে, কিন্তু যত নিউট্রিয়েন্টস আর প্রোটিন আর কার্বস, কার্বোহাইড্রেট, দ্যাট মিনস একটা প্রপার মিল ভালো, যেটা আমাদের রোজকার জিন্দগিতে দরকার, ওটা নেওয়ার ওটা তো ওরকম মিল হয়ই নেই। এখন 21 বছর আমার বয়স, এতদিনে ছোট থেকে তো ভাই, ছোট থেকে শুধু বেগুন ভাজা ভাত, আলু সেদ্ধ ভাত, এক তরকারি ভাত, এখনো ডাল ভাত, আলু সজনার তরকারি মানে আলু সজনার বাস ঝোল, নিরামিষ, নিরামিষের মধ্যেও সবজির ভ্যারাইটি নাই। নিরামিষও যদি করে তো সবজি বিভিন্ন রকম একটাই তরকারিতে, যেরকম যাতে সব রকম নিউট্রিয়েন্টস আছে, ওগুলো নেই। অপুষ্টিতে, সব অপুষ্টিতে ভুগছে সবাই। এরকম অবস্থা। আমরা 3 জন, ঠিক আছে, মা বাবা আমি। পনির আনা হয় যখন বাবা বাড়িতে থাকে 2-3 মাস পর পর, 2 মাস যদি ধরে নিই, 2 মাস পরে একবার পনির খায়, তাও 150 গ্রাম আনে।
এখন 50 না 40 টাকা কিলো হয়ে গেছে। বেশি আগেও এরকমই 150 গ্রাম করেই আনতাম, 100 এরকমই, ব্যাস এরকম অবস্থা। আর মাছ মাংসের তো কথা ছেড়েই দেয়, মাছ মাংসের কথা ছেড়েই দেয়। মাংস বলছি তো বছরে আমরা একবার খাই, সিরিয়াসলি। এরকম এই জন্য না যে আমাদের ভালো লাগে না খেতে, আমরা ভেগান ভেজিটেরিয়ান, এই জন্য না, খেতেই পাই না, অ্যাফোর্ডই করতে পারবে না। সপ্তাহে 2 দিন যদি মাংস খেয়ে নি না, তারপরের দিন আলু সানা ভাতও জুটবে না, এরকম অবস্থা। আর এত বাড়িতে প্রবলেম হচ্ছে, মানে বসে কাজ করছি, এদিকে চেল্লাচ্ছে, ওদিকে ও ডাকছে, থাকাচ্ছে। বাড়ির ঝামেলা আছে, তার মধ্যে আবার আলাদা রকম পারিবারিক সমস্যা আছে, ওগুলো সবসময় এগুলোই হতে থাকছে বাড়িতে, শান্তিই নেই কোনো। এর সাথে ঝামেলা, ওর সাথে ঝামেলা, এটা কর ওটা কর, এই সেই করতে তো মানাই করে কিছু, কারণ যেহেতু আমি অলরেডি এটা পড়ছি, ঠিক আছে, তো আমাকে কাজ ফাজ করতে তো বলে না, ঠিক আছে, বলেই না, বলতে গেলে মা বলে না। বাট যেগুলো এখানে যে এনভায়রনমেন্টটা হয়ে গেছে না, এটা খুব বাজে এনভায়রনমেন্ট হয়ে গেছে। সেকেন্ডে হাই হাই কেছে আছে সবসময়, যেগুলো মানে বাড়িতে হয়, বাড়িতে সবার বাড়িতেই যেগুলো হয় আর কি। কিন্তু আমি যেহেতু আলাদা কিছু করতে চাইছি, তো আমাকে ওটা হ্যাম্পার করছে, এই এনভায়রনমেন্টটা আমাকে হ্যাম্পার করছে, আমাকে আটকাচ্ছে নিজের যে কিছু করতে চাইছে ওটা থেকে। খাওয়া দাওয়াটা ঠিক নাই, ভাত, শুধু ভাত, সবজি টবজি না, সবজি হইলে শুধু আলু, বাস আলুর ঝোল, আলুর তরকারি, বাস, ভ্যারাইটি সবজিও না। আমিষ তো বাদেই দিয়ে দিচ্ছে আগেই। এগুলো এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমি, কি কি হচ্ছে আমার সাথে। আর একটা যেটা বলছিলাম, যে এই মানে থেকে করোনার আগে থেকে, করোনার পর থেকে বাড়িতে থেকে এত আনহেলদি লাইফস্টাইল হয়ে গেছে। একটা মানুষ কি মানে সবসময় চলাফেরা করার জন্য তৈরি হয়েছে, ঠিক আছে, আর আমরা সবসময় বসে থাকছি, পিঠ ব্যথা হয়ে যাচ্ছে, বসে এরকম করে ফোন দেখছি, ল্যাপটপ দেখছি, যে কিছুই, পিঠ ব্যথা হয়ে যাচ্ছে, সব মেরুদণ্ডটাই ব্যথা হয়ে গেছে এরকম করে। ভাব 4-5 বছর ধরে একই রকম ভাবে বসে আছে, 8 ঘন্টা স্ক্রিন টাইম হচ্ছে মোবাইলের, 12 ঘন্টা 10 ঘন্টা মিনিমাম, 9.5 ঘন্টা স্ক্রিন টাইম। এত আনহেলদি লাইফস্টাইল, চোখগুলো ব্যথা করছে, জ্বলছে, মেরুদণ্ড ব্যথা যাচ্ছে, পিঠ ব্যথা করছে,
আমি তো দেখেছি যে, তো ভাব 5 বছর ধরে একটা লোক 8-8 ঘন্টা ধরে 10-10 ঘন্টা ধরে একটা চেয়ারে, এরকম চেয়ারে বসে আছে, এরকম চেয়ারে, ব্যাস ব্যাস এরকম চেয়ারে বসে আছে। কি হবে অবস্থা? সারাদিন এরকম চেয়ারে বসে থাকলে কি অবস্থা দাঁড়াবে? কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই, কোনো কিছু নাই, মেরুদণ্ড দিন পর দিন এরকম করে বসে থাকছি, বেঁকে যাচ্ছে সবসময়। তোর এই যে এরকম করে ফোন যদি ঘাটি, একটা ফোন, মাথা ব্যথা, পিঠ ব্যথা, সবসময় এমনি হয়ে থাকছে। তার মধ্যে আবার এই এন্ট্রান্স এক্সামের যে প্রিপারেশন করে, ওটাও খুব বাজে লাগে। সারাদিন 1 বছর অন্তত বসে বসে 8-8 ঘন্টা পড়া, মানে একটা বাজে, শরীরের পক্ষেই ভালো না এগুলো। সবসময় 1 বছর ধরে একটা বডিকে বসিয়ে রাখা, এন্ট্রান্স এক্সামগুলো আনহেলদি লাগে, বাজে এনভায়রনমেন্ট, যেটা খারাপ করে আরো। বলতে গেলে লাইফ স্প্যানই কমিয়ে দেয়। লাইফ স্প্যান, বাঁচার যে যতদিন বাঁচবে, ওর 1 বছর 2 বছর যতদিন বসে বসে এক্সামের প্রিপারেশন করলো, ওর মধ্যে এত ডেভেলপ হয়ে যাবে বসে থাকার জন্য রোগ, আর ওটার জন্য আর কি লাইফ স্প্যানই কমে যাবে। সো কল্ড যে কোচিং আর বলে গিয়ে এক্সাম, যেই নিট, যে কোনো কিছু এক্সাম যা আছে, সিলেকশন হয়ে গেল, ভালো জায়গায় পেয়ে গেল, কিন্তু ওর লাইফ স্প্যানই কমে গেল। ভাবা যায়? মানে ও নিজের টাইম দিয়ে নিজেই মরে গেল তাড়াতাড়ি। কিরকমই একটা আজব লাগে, নিজেকেই এমন প্রসেস দিয়ে নিয়ে যাচ্ছে, এমন প্রসেসের থ্রু নিয়ে যাচ্ছে, যেটা ওর নিজেরই সময়, টাইম, লাইফ স্প্যান কমিয়ে দিচ্ছে। ওর বাঁচবেই না বেশি দিন, যতটা অ্যাজ কম্পেয়ার টু যতটা রেগুলারলি তোর ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা যে কিছু করলে নর্মালি যদি ও লাইফস্টাইল জিতো, মানে ঠিক আছে, এরকম তো হচ্ছে সমস্ত। এরকম লাগছে কোনো অনেক সময় যে এগুলো সব বাড়ি ঝাড় ঝামেলা আছে, এগুলো সব ছেড়ে কোথাও একটা যেমনি আর কি রুম নিয়ে থাকে, একাই ব্যাস থাকছে ব্যাস। আর ওখানেও গেলেও তো রান্না ফান্না করতে হবে, রান্না ফান্নারও ঝামেলা যাতে মিটে যায়, ওই জন্যে ভালো দেখে একটা মেস বা আর কি, যাতে ডায়েটের দিকে, যাতে হেলথের দিকে কোনো স্যাক্রিফাইস না হয়, এই জন্যে ভালো দেখে কোনো মেস বা নিউট্রিশনিস্টকে দেখিয়ে প্রপার ডায়েট মানে কি কি খাবে সারাদিনে, না খাবে, প্রপার যাতে সব কিছু চলে, ঠিক আছে, হেলথে যাতে কোনো খামি না আসে। বাইরে গিয়ে যাতে এরকম না করতে হয়, নিজে রান্না করছে, টাইম নষ্ট হচ্ছে, 5-6 ঘন্টা রান্না করতে পারছে না, ঠিক করে রান্না করতে পারছে না, ঠিক মতো খাওয়ার পাচ্ছে না। বাইরে মোস্ট অফ দ্য কেসেস তো এরকমই হয়, ছেলেগুলো বাইরে যায়,
ঠিক করে খেতেই পাচ্ছে না, মানে 3 বেলা খেতেই পাচ্ছে না, ওই জন্য চলে আসে অনেকজন। ঠিক আছে, এরকম যাতে না হয়, একটা প্রপার জায়গা থাকবে যেখানে আর কি একাই থাকবে, যেটা ইচ্ছা ওটা করবে, কেউ ডিস্টার্ব করার থাকবে না, খাওয়ার দাওয়ার সর্টেড থাকবে, মানে যাতে কোনো, আমি ওখানে বাইরে যাচ্ছি যাতে কোনো ডিস্টারবেন্স নাই। ঠিক আছে, মানে কোনো ডিস্টারবেন্স থাকবে না, ফুললি পটেনশিয়াল যেটা ওটা যাতে আনলক করতে পারি। ঠিক, আর এখানে থাকলে তো জীবনও হবে না ভাই, বাড়িতে যে থাকছে তোর রোজগার যেগুলো ক্যাচ আছে, যেগুলো পারিবারিক সমস্যা আছে, ওগুলো রোজ ওগুলো নিয়ে ডিসকাস হচ্ছে, রোজ ঝামেলা হচ্ছে পয়সা নিয়ে, রোজ রোজ ছোট ছোট জিনিস নিয়ে হচ্ছে ঝামেলা সব। এগুলো একদম মাথাকে, বাজে এনভায়রনমেন্টটা মাথাকে মানে কি বলবো, পাগল করে দিচ্ছে এক কথায়। আমি যে লেভেলে আগে, বা যেই লেভেলটা আছে, আমি যেই লেভেলে যেতে চাইছি, ওগুলো করতেই দিচ্ছে না, এগুলোতেই উলঝে থেকে যাচ্ছে। এমনকি এখানে ভিডিও বানালে দেখতে হচ্ছে যে কেউ আসছে না তো, কারণ কেউ আসলে, কেউ দেখে নিলে ওটা এম্বারেসিং মোমেন্ট হয়ে যায়। কি ভাববে এই ভিডিও বানাচ্ছে, সবসময় তাকাতে থাকতে হচ্ছে যে কেউ আসছে না তো, কেউ আসছে না তো। এরকম সমস্যা। ওই জন্যে যারা বাইরে চলে যায়, ঠিক আছে, বাড়ির যে ঝামেলা সব আছে, যে একটা পুরো জাল তৈরি হয়ে আছে, যেটার মধ্যে ফেসে আছে, ঠিক আছে, যেটা যেই পারিবারিক ঝামেলা, এই যে যত সব বাড়িতে থাকলে যত সব ঝামেলা আছে, আমার ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে বাড়িতে সব থেকে ভালো জায়গা, ঠিক আছে, আমার ক্ষেত্রে এখানে অনেক ডিস্টারবেন্স আছে। তো এই যে সব জাল একটা সব আঁকড়ে রেখে দিচ্ছে, ঠিক আছে, এটাকে ছেড়ে যখন কেউ বাইরে চলে যায়, হোম টাউন মানে যেখানে ওর বাড়ি, ওর থেকে বাইরে যে কোথাও যেতে পারে, তো ওরা খুব এক্সপোনেনশিয়ালি গ্রো করে যায়, দেখেছি আমি। কোনো ব্যারিয়ার নাই, না কোনো সাইকোলজিক্যাল ব্যারিয়ার আছে, না কোনো তোর সমস্যা আছে, ঝামেলা আছে মাথায়, একদম পুরো ক্লিয়ার ওখানে গিয়ে, ঠিক আছে। সাইকোলজিক্যাল ব্যারিয়ার কোনটা, এই যে যত ছোট থেকে বড় হয়েছে, ঠিক আছে, তো পেরেন্টসরা, বাবা মারা ভালো করার জন্য সবসময় ভয় দেখিয়েছে, এই পর না হলে ওই ম্যামটা চলে আসবে, এর মাকে ধরিয়ে দেবো, মারবে, মারবে, ও মারবে, পর না হলে ও চলে আসবে, ওর সামনে নিয়ে চলে যাবো। তো এই যে কন্ডিশনিং হয়ে গেছে ছোট থেকে 10 বছর, 15 বছর, ঠিক আছে, 17 বছর, এত বছর ধরে একটাই জিনিস বলে, ঠিক আছে,
আর এটাকে ভয় পাবে কারো যে তুই পর, নালে ওই কাকিমাটাকে ডাকবো, ওই দিদাটাকে ডাকবো। তাহলে যে সাইকোলজিক্যাল একটা ভয় ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে, এটা এত ডিপলি রুটেড হয়ে গেছে যে ওই পার্সনটা যার ভয় দেখিয়েছিল, ওর সামনে আসলেই হাত পা কাঁপতে শুরু করে দেয়, ওর সামনেই যেতে পারি না। ট্রু ট্রু, এটা সবার সাথে হবে। এটা হচ্ছে সাইকোলজিক্যাল ফিয়ার। আরো জানি বিভিন্ন যে এই ভালো করে থাকবি, এ কি বলবে, ও কি বলবে, ও কি বলবে। তো যখনই কিছু করি, ঠিক আছে, তখনই মাথার মধ্যে একটা অটোমেটিক্যালি সাবকনসিয়াস লেভেলে একটা অটোমেটিক্যালি প্রসেস চলতে থাকে যে এটা করা যাবে না, ওটা করা যাবে না। আমি কি করছি মানে খুব কনসিয়াসলি আমি যে যে কিছু করছি ওটা খুব কনসিয়াসলি ভাবতে থাকি, যেটা ভালো করছি তো, এটা খারাপ করছি তো, না না অ্যাকচুয়ালি এটা না, সাবকনসিয়াসলি ভাবতে থাকি যে আচ্ছা আমি যে করছি, আমি এটা ভাবি যখনটা আমি কিছু করছি সাথে সাথেই একটা প্রসেস চলতে থাকে যে আমাকে কেউ জাজ করছে, ঠিক আছে, আমাকে কেউ দেখছে, এরকম হতে থাকে। তো এইসব সাইকোলজিক্যাল যেগুলো ব্যারিয়ার আছে, বাইরে চলে গেলে কোনো সাইকোলজিক্যাল ব্যারিয়ার নেই, সবাই আননোন। আমি আগে ভাবতাম এখানে যে ইন্ট্রোভার্ট, আমি কথা বলতে পারি না, কিন্তু আইআইটিতে গেলাম সবাই আননোন, ওখানে গিয়ে আমি কোনো সাইকোলজিক্যাল ব্যারিয়ার নেই, এও কীভাবে ও কীভাবে, ডাইরেক্ট কথা বলছি, কনফিডেন্সই আলাদা। আমি তখন বুঝতে পেরেছিলাম আমি ইন্ট্রোভার্ট না, এখানে আমার সাইকোলজিক্যাল ব্যারিয়ার আছে যেগুলো আমাকে আটকাচ্ছে। এটা খুব বড় রিয়েলাইজেশন, সাইকোলজিক্যাল ব্যারিয়ার যে এত বছর ধরে ডিপলি রুটেড হয়ে গেছে, ওটাকে চাইলেও বেরোতে পারা যাচ্ছে না এখন এখানে থেকে। সন্দীপ স্যার বলেছিল যে এরকম যদি কোনো ব্যারিয়ার তৈরি হয়ে যায় তো নতুন জায়গায় গিয়ে নতুন পার্সোনালিটি, যেখানে এখানে যেমন ইন্ট্রোভার্ট আছি, তো বাইরে গিয়ে যেহেতু কোনো ব্যারিয়ারই নাই, তো এমনভাবে অ্যাক্ট করতে হবে যাতে আমি এক্সট্রোভার্ট। আর ওটা অ্যাক্ট করার দরকার না, ওটা নিজে নিজে হয়ে যায়, কারণ কোনো ব্যারিয়ার থাকে না, কাউকে দেখাবার থাকে না যে আমি ভালো, এই সেই, কেউ জাজ করার থাকে না। তো যখন ওখানে আলাদা আলাদা নতুন নতুন প্লেসে ওইরকম অ্যাক্ট করব, তখন ওটারই এফেক্ট যে আমার হোম টাউন আছে, যেখানে সাইকোলজিক্যাল ব্যারিয়ার পেরেন্টসরা যে কোনোভাবে তোর নার্চারিংয়ের সময়, ছোট থেকে বড় হওয়ার সময় বিভিন্ন দিক দিয়ে যে রুট করে দিয়েছে মাথার মধ্যে, ডিপলি রুট, ওগুলো এফেক্ট করবে, আর ওগুলোতে এফেক্ট করবে, আর ওটা আস্তে আস্তে মানে ঠিক হয়ে যাবে। আমি তো ভাবি ওরা খুব ভাগ্যবান, অথবা ওরা খুব যারা ছোট থেকে অনেক বদমাশি করতো, যাদের বাবা মা তো রোকে টোকে নেই, ঠিক আছে, আর যারা কোনো যেরকম শান্ত বাচ্চা বলে না যে এটা খুব ভালো, কিছু বলে না, এইটা আছে না, তো যখন এরকম বলা হয় তখন বাচ্চাটা কি করে, আরো ওকে ইচ্ছা কিছু করলেও করার, ও শান্ত হওয়ার জন্য বা যে কিছু হওয়ার জন্য ও নিজেই ওই জিনিসটা করে না। আর কোনো যে কিছু একটা করতে হবে, ওকে যখনই বলা হলো যে এ খুব শান্ত, এ ঠিকঠাক, কেউ কিছু বলে না, তো ওটাকে প্রুভ করার জন্য আরো ও নিজে থেকে তখন করে। একটা তো হয় বেসিক নেচার, ঠিক আছে, একটা হয় কমপ্লিমেন্ট পাওয়ার পর নিজে থেকে আরো অ্যাক্ট করে, আরো ওটাকে প্রুভ করার জন্য ওটাকে আরো বারবার করে করতে থাকে। সব থেকে ভালো লাগে ওদেরকে যারা ছোট থেকে বদমাস ছিল। বদমাস ইন দ্য সেন্স আমরা বলছি বদমাস ওকে, কিন্তু অ্যাকচুয়ালি ওকে যেহেতু কোনো সময় মানে রোকটোক করা বা এরকম করা সত্ত্বেও ও কারো কথা শুনেনি, ঠিক আছে, নিজের মতো যেটা ইচ্ছা করেছে ওটা করেছে,
অ্যাকচুয়ালি নিজের কথা শুনেছে, নিজে যে করে বা যে কিছু করে, মোট কথা নিজের মতো করে যেটা করতে চাইছে নিজের মতো করে ওটা করেছে। হিউজ রেসপেক্ট ফর দেম। কারণ এখন তখন যে ওরা নিজেরকে প্রাধান্য দিয়েছে আর কার কথা শুনেনি, যা ইচ্ছা করেছে সেটা করেছে, ঠিক আছে। ওদের কনফিডেন্স লেভেল এখন ছোট থেকে ডেভেলপ হতে হতে এখন এমন পজিশনে এসছে কনফিডেন্স লেভেল, মানে ওদের কনফিডেন্স দেখে, ওদের যে কনফিডেন্স আছে ওটা রেডিয়েট করছে। তুই যদি দেখিস তাহলে তুই বুঝতে পারবি যে কনফিডেন্সই আলাদা ওদের। আর ইন দ্য সেম টাইম তুই ভাববি যে সবার কথা শুনতো, সবাই ভয় পেয়ে পেয়ে থাকতো, ও দেখবে যে এর এত কনফিডেন্স, ও একদম দেখতে পাবি ওর আশপাশ থেকে কনফিডেন্স বেরাবে, রেডিয়েট করবে, ঠিক আছে। তখন তুই ভাববি যে এরকম কনফিডেন্স আমি তো এমনি নিজের জানা পরিচয় কেউ লোক থাকলেও ঠিকঠাক করে কথা বলতে পারি না, এই আননোনের সাথেও কথা বলছে, ভিড়ের মধ্যেও কথা বলছে, জোরে জোরে কথা বলছে, সবার সাথে কথা বলছে না। আচ্ছা, আর একটা ফাংশন টানশনে ওখানে নাচছে গিয়ে, ফাংশনে গিয়ে যেখানে হাত পা কাঁপতে থাকে, সাইডে দাঁড়িয়ে থাকলেও সবাই যেখানে অলরেডি আছে, চেনে জেনে আছে, কিন্তু সবাই যখন একসাথে জড়ো হচ্ছে তখন তুই যদি বাইরেও থাকিস একদিকে সাইড হয়ে, তাও তোর হাত পা কাঁপতে থাকছে, কিন্তু ওখানে ও সবার সামনে বিন্দাস খোলাখুলি ভাবে নাচছে। ওদের কনফিডেন্স দেখে তোরই আফসোস হবে, ভাববি যে আমার যদি এরকম এর 1% যদি হতো, এরকম কনফিডেন্স থাকতো আমার মধ্যে। লিটারেলি ভাই কোনো পরোয়া নাই, ওদের কোনো ব্যারিয়ারই নাই, ওরা ভয় খেয়ে খেয়ে থাকেনি, ছোট থেকে ট্রমাটাইজ করে দিয়েছে আমাদেরকে, ভয় পাবে, একে দেখিয়ে দিবে, ওকে ওর কাছে ধরে নিয়ে চলে যাবে। এগুলো শর্ট টার্মের জন্য তো ইফেক্টিভ হয়ে যায় যে হ্যাঁ এরকম বললাম আর যাই হোক বদমাশি করলো না, জেদ করলো না, কিন্তু লং টার্মে এটা গোটা কনফিডেন্স লেভেলকে হিলিয়ে রেখে দেয়, গোটা জীবন সাফার করে, চাইলেও বেরাতে পারবে না। এরকম ওর কনফিডেন্স এত নিচে ধসিয়ে দেওয়া হয়েছে মাটির নিচে। ট্রু কি না নিজেই দেখ ভাই, ছোট থেকে ও কনফিডেন্স পেতে পেতে আস্তে আস্তে এগাতে বাড়তেই চলে যাচ্ছে, আর তুই আস্তে আস্তে কনফিডেন্স পেতে নিচে হতে হতে আরো নিচেই চলে যাচ্ছে দিন দিন। এরকম লেভেলে ব্রেন ওয়াশ ডিপলি রুটেড একটা ট্রমা ক্রিয়েট করে দিয়েছে, ট্রমা ওভার পিরিয়ড অফ টাইম ওটা একটা ট্রমা সৃষ্টি হচ্ছে। সাইকোলজিক্যাল ব্যারিয়ার এতই স্ট্রং যে ওটাকে ভাঙা মুশকিল। সবচেয়ে ওর্স পেরেন্টিং বা বলা যেতে পারে এটাকে, যে ছোট থেকে ভয় পাওয়ানো, সবচেয়ে ওর্স পেরেন্টিং বলতে। কনফিডেন্স লেভেল পুরো নিচে রেখে দেয়। এরকম শুধু আমি না, অনেকজনের দেখেছি, কিন্তু যখনই কিন্তু বাইরে গেলাম, তখনই যেহেতু কাউকে চিনি না, ঠিক আছে, ক্যাম্পাসে চেন্নাই, কোনো সাইকোলজিক্যাল ব্যারিয়ারই নাই, এখানকার কোনো লোকই নাই, যেটা ইচ্ছা করছে বলছি, যাকে জিজ্ঞেস করার ইচ্ছা করছি, কোনো অসুবিধাই নেই। কিন্তু
তাও ও যেরকম কনফিডেন্স পেয়েছে ওভার এ পিরিয়ড অফ টাইম, ওটা ভাই আলাদাই ভাই। আর কনফিডেন্সটাই তো মানে তুই জানিসও যদি কিছু, তুই লোকের সামনে বলতেই পারছিস না ঠিক করে, কমিউনিকেটিভ করতে পারছিস না, হাত পা কাঁপছে লিটারেলি ভাই। একটা দাদা আছে এখানে থাকে, ওর সাথে আমি কথা বলতে পারছি না, ও চিনি পাড়ারই দাদা, ওকে দেখলেই আমি দূর থেকে ভেঙে চলে যাচ্ছি, লুকিয়ে যাচ্ছি। স্যাররাও যে এত ভয় পাবে রেখেছে। কিছু কিছু স্যার খুবই ভালো আছে, ওই স্যারকে দূর থেকে দেখলে তুই নিজে ডেকে কথা বলবি। আর কোনো স্যারকে এমন ভাবে ট্রমাটাইজ করেছে দেখলেই ভেঙে যাবে। যেরকম ফিজিক্যালি কোনো রোগ সৃষ্টি হচ্ছে, ওরকমই সাইকোলজিক্যাল এগুলো হচ্ছে রোগ, যেটা খুব সব শেষে তারপরে এটা যখন বাড়তেই থাকবে তখন সব অ্যাসপেক্টে, শুধু এক জায়গায় থাকবে না ওটা যে ওকে দেখি ভয় পাচ্ছি, তখন সব জায়গায় ওটাকে এফেক্ট করতে লাগবে, সব জায়গায় রিফ্লেক্ট হতে থাকবে ওই জিনিসটা। ভিতর থেকে কেঁপে উঠবে এরকম এরকম মনে হচ্ছে। কনফিডেন্স তো পেয়েছে কেউ, যাদের এরকম, যাদেরকে বলা হতো তারা। আর একটা টুইস্ট আছে এখানে, যাকে বলা হয়েছিল যে খুব বদমাস, ভালো করে থাক, ও তো ভালো করে থাকেনি, এখন বদমাস হয়ে গেছে। ঠিক আছে, মানে বদমাস না মানে ঠিক আছে, ওদের লোকে বলছে বদমাস, কিন্তু ও আসলে বদমাস না অ্যাকচুয়ালি। তো ও তো এখন নিজে যেরকম করছে সেরকম আছে, ঠিক আছে। আর যাকে ভালো বলা হয়েছে যে বদমাস হচ্ছে, ও ভাবছে যে বদমাস হচ্ছে না, ও ভাবছে যে আমি যদি এর মতো ভালো হতে পারতাম, মানে যদি একটু যদি যে একটু পড়াশোনা করেছে, ধর 12 পাস করেছে ধর, আর 10 পাস করেছে, ভাব 60% 70% নাম্বার পেয়েছে ও। আচ্ছা, যে ভালো, ওর 60-70% নাম্বার পেয়েছে তো 10 বা যে কোথাও, তো যে বদমাস আছে ও মনে ভাবছে যে আমি যদি এর মতো ভালো হতে পারতাম, এর মতো যদি পড়াশোনায় ভালো হতে পারতাম। এটা আমি শুনে একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি এটা। আর যে ভালো আছে ও ভাবছে আমি যদি এর মতো কনফিডেন্স পেতে পারতাম। মানে দুজন দুজনকে দেখছে আর নিজে ভাবছে যে আমি যদি ওর মতো এরকম হতে পারতাম। দুজনেই দুজনকে দেখে ভাবছে আমি যদি ওর মতো হতে পারতাম। এটা একটা টুইস্টই আলাদা, এটা একটা আলাদাই ব্যাপার। এটা আমি সব প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি যত কিছু এখানে বলছি এগুলো সব আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি নাম হাইড করে দিচ্ছি, কিন্তু যেগুলো এক্সপিরিয়েন্স অলরেডি আছে প্র্যাকটিক্যালি ওগুলোই বলছি। আমাকে পড়াতে আসছে, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আমাকে পড়াতে আসছিল এখানে বাড়িতে স্যার, ম্যাথের টিচার দেবাশিস সাহ, দিয়ে যার কথা বললাম যে যাকে বলে বদমাস কিন্তু অ্যাকচুয়ালি ভালো, বদমাস না। ও একজনকে বলছে যে আমি যদি এর মতো পড়তে পারতাম, এর মতো যদি ভালো হতে পারতাম। আর যাকে বলেছে ও আমাকে এসে বলছে। আর অ্যাট দ্য সেম টাইম আমি ভাবছি যে আমি যদি এর মতো কনফিডেন্স থাকতো আমার মধ্যে, সবার সামনে কথা বলতে পারতাম, নাচতে পারতাম, যেখানে ইচ্ছা খোলাখুলি ভাবে, অ্যাটলিস্ট দাঁড়িয়ে থাকতে পারতাম ভিড়ের মধ্যে, কথা বলতে পারতাম যাকে ইচ্ছা তার সাথে।
ও তো ভাই এক্সট্রিম, যেখানেই যেই আছে কোনো অসুবিধা নাই, নাচতে শুরু করে দিল। আমাদের এদিকে ফেটে আছে ভাই, দাঁড়িয়েই আছে ওখানে সবার মাঝে তারে, ওখানে নাচছে আরামসে রিল্যাক্স একদম। আর ওর কনফিডেন্স এত রেডিয়েট করছে, সবাই একদম সবাই ইমপ্রেসড, এরকম ব্যাপার। কনফিডেন্স আছে না, ওর কোনো ব্যারিয়ারই নাই, কি বলবে, বিন্দাস নাচ ভাই। কনফিডেন্স এত তোকেই অ্যাট্রাক্ট করবে, এত কনফিডেন্স আছে ওর মধ্যে। আমার হিসাবে এরা একদম ঠিকঠাক করেছে, কোনো কারো কথা শুনেনি, নিজের কথা শুনেছে, ছোট থেকে কনফিডেন্স ডেভেলপ হয়ে গেছে। আর যারা ভয় খাইয়েছে, যে তাকে ভয় খাইয়ে দিয়েছে, ওরা হয় একদম দেখতে তো উপরে ভালো আছে, ঠিক আছে, ওদের সাইকোলজিক্যাল লেভেলে ধাজিয়া উড়ে আছে। আর টুইস্ট হচ্ছে দুজন দেখে ভাবছে যে আমি যদি ওর মতো হতে পারতাম। দুজনের একে অপরের দিকে দেখছে আর ভাবছে আমি যদি ওর মতো হতে পারতাম। দুজনেরই এটাই সেম কেস। একজন বলছে আমি যদি ওর মতো কনফিডেন্ট হতে পারতাম, আর একজন বলছে আমি যদি ওর মতো ভালো পড়াশোনায় হতে পারতাম, বা অ্যাটলিস্ট 50-60% যেটাই আসছে, ভালো পড়াশোনা মানে কি 50-60% যেটাই আসছে এগুলো হতে পারতাম। দুজনকে দেখছে আর দুজনাই এক এক রকম কথা চাচ্ছে, উইজ করছে।